রিচ ড্যাড পুর ড্যাড, আপনারা শুনছেন অডিও বুক বাংলা। আর রিচ ড্যাড পুর ড্যাডের মেন থিম হচ্ছে ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কি শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। আমরা আজকে ষষ্ঠ অধ্যায় দেখব। ষষ্ঠ অধ্যায়, পঞ্চম শিক্ষা, ধনীরা অর্থ তৈরি করে। গতরাতে আমি লেখা থেকে ছুটি নিয়ে এক অল্পবয়স্ক ছেলে আলেকজান্ডার গ্রাহাম বেল এর ইতিহাসের বিষয়টা একটি টিভি প্রোগ্রামে দেখছিলাম। বেল তখন তার টেলিফোনের প্যাটেন্ট নিয়েছিলেন, আরও বিপদে পড়েছেন, আর নতুন আবিষ্কারের দাবি প্রস্তুত। একটা বড় কোম্পানির প্রয়োজন, তাই তিনি তখনকার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন এর কাছে গেলেন এবং প্রশ্ন করলেন তারা তার প্যাটেন্ট আর ছোট কোম্পানি কিনবে কিনা। তিনি সম্পূর্ণ ব্যাপারটার জন্য $1,00,000 চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়ন প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে দামটাই অর্থহীন, বাকিটা ইতিহাস। নতুন একটা $multi-billion ব্যবসা শুরু হলো। AT&T। আলেকজান্ডার গ্রাহাম বেল এর গল্প শেষ হবার ঠিক পরেই সেই দিন সন্ধ্যাবেলা কাগজটা এসেছিল। তাতে আরও একটি স্থানীয় কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল। কর্মীরা ক্রুব্ধ হয়ে অভিযোগ করেছিল যে কোম্পানির মালিকানা অন্যায্য। একজন প্রায় 54 বছর বয়সে ম্যানেজার চাকরি হারিয়ে তার স্ত্রী আর 2টি শিশুকে নিয়ে ওই কারখানায় উপস্থিত হয়েছিল আর রক্ষীদের কাছে মালিকদের সঙ্গে দেখা করতে একটা সুযোগ চেয়ে অনুরোধ করেছিল। তিনি মালিকদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবে কিনা। তিনি সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন আর সেটা হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছিলেন। ক্যামেরা যার দয়াভিক্ষার মর্মান্তিক দৃশ্য ফোকাস করে পুরো পৃথিবীটা সেটা দেখতে চেয়েছিল। বলা বাহুল্য, আমার দৃষ্টি আটকে গিয়েছিল। আমি 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছি। এই একটা দারুণ অভিজ্ঞতা এবং একই সঙ্গে পুরস্কার। এটি একটি বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার ছাত্রদের পড়িয়েছি এবং আমি সবার মধ্যে, এমনকি আমার মধ্যেও একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের সবার মধ্যেই বিস্ময়কর সম্ভাবনা আছে। আমরা সবাই সহজাত গুণ সম্পন্ন, তা সত্ত্বেও যে জিনিস আমাদের পিছিয়ে দেয় তা হলো আত্মদ্বন্দ্ব। প্রয়োগীয় তথ্যের স্বল্পতা কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্বাসের অভাবই আমাদের আটকে দেয়। কেউ কেউ অন্যদের থেকে বেশি প্রভাবিত হয়। আমরা স্কুলের পাঠ শেষ করার পর উপলব্ধি করি যে কলেজের ডিগ্রি অথবা ভালো নাম্বার এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে নম্বরের চেয়ে বেশি প্রয়োজন অন্য কিছু। লোকে এখানে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা ইত্যাদি অনেক কিছুই বলে। এই উপাদান তো সে যে নামেই ডাকা হোক, সে যে নামেই ডাকা হোক, শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে এক সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি চারিত্রিক গুণের একটা না একটা দিক আছে। আবার চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ যে তেমন মনে করলে হাঁটু গেড়ে বসে ভিক্ষাও চাইতে পারে। ভিয়েতনাম মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পর আমি আমার চরিত্রের দুটো দিকই গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। একটা অন্যটা থেকে বেশি ভালো তাও না। তবু একজন শিক্ষক হিসেবে আমি মনে করি
ব্যক্তিগত প্রতিভার সবথেকে বড় অন্তরায় তার অভ্যন্তরীণ ভয় আর আত্মদ্বন্দ্ব। যখন দেখি ছাত্ররা উত্তরটা জানে কিন্তু আমি উত্তরটার প্রতিক্রিয়া দেখানোর সাহস নেই, আমি হতাশ হই। বাস্তব জগতে অনেক সময় যে বুদ্ধিমান সে এগিয়ে যায় না, তবে সাহসী অবশ্যই এগিয়ে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আর্থিক প্রতিভার জন্য দুটি প্রয়োজন: প্রয়োগীয় জ্ঞান ও সাহস। ভয় খুবই বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিতে, সাহসী হতে, তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করতে, সক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দিই। এটি কারোর জন্য কার্যকর হয়, আবার কাউকে খুব ভয় পাইয়ে দেয়। আমি অনুভব করছি বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায়। আমাকে প্রায় এই ধরনের প্রশ্ন শুনতে হয়, যেমন কেন ঝুঁকি নেব, কেন আমি আমার আর্থিক আইকিউ গড়ে তোলার নিয়ে মাথা ঘামাবো, কেন আমি আর্থিকভাবে সাক্ষর বা জ্ঞানী হব। আমি উত্তর দেই, আরও বেশি বিকল্প পাওয়ার জন্য। সামনে বিরাট পরিবর্তন আসছে। আমি যেমন শুরু করেছিলাম তরুণ আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল গল্প দিয়ে, আগামী বছরগুলোতে ঠিক তার মতন অনেক মানুষ দেখা যাবে। বিল গেটস এর মতো শত শত লোক থাকবেন, আর সারা বিশ্বে প্রতি বছর মাইক্রোসফটের মতো দারুণ সফল কোম্পানিও সৃষ্টি হবে। আর সঙ্গে সঙ্গে আরও অনেক দেউলিয়া হওয়া, ছাঁটাই করা, ডাউনসাইজিং, আয়তনে ছোট করা, এই চলতে থাকবে। তাহলে কেন আপনি আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন না? শুধু আপনি এর উত্তর দিতে পারেন। তবু আমি নিজে কেন এটা করেছি তা বলতে পারি। এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমি বরং পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবো। আমি বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুশ্চিন্তা না করে বরং কোটি কোটি টাকা রোজগারের চিন্তায় নিমগ্ন থাকব। আমরা এক রোমাঞ্চকর যুগে বসবাস করছি, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ থেকে বেশ কয়েক প্রজন্ম পরে লোকেরা এই সময়ের দিকে পেছনে ফিরিয়ে দেখে বলবে যে এই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ ছিল। পুরানোর মৃত্যু আর নতুনদের জন্মের এই যুগ আলোড়নপূর্ণ ও রোমাঞ্চকর। তাহলে আপনার আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন কেন? কারণ তা করলে আপনি খুব উন্নতি করবেন। তা না করলে এই সময়টা আপনার জয় ভীতিময় হয়ে উঠবে। এই সময় সাহসীরা এগিয়ে যাবে আর অন্যরা পুরনো ক্ষয় ধরা জীবনচক্র আঁকড়ে ধরে পড়ে থাকবে। 300 বছর আগে জমিকে ধন বলা হতো, তাই যে জমি মালিক ছিল সেই ছিল ধনের অধিকারী। তারপর এলো কারখানা আর উৎপাদন, আর আমেরিকা কর্তৃক শুরু হলো ব্যবসায়ীদের ধনের মালিক হলো। আজ তথ্যের যুগ, সে ঠিক সময়ে সবচেয়ে বেশি তথ্য পায় সেই ধনবান হয়। সমস্যা হচ্ছে পৃথিবীতে এই তথ্য আলোর গতির উড়ে বেড়ায়, কিন্তু নতুন ধনকে তাই সীমা দিয়ে বেঁধে রাখা যায় না, যেমন জমি ও কারখানাকে করা যেত। তাই পরিবর্তন ও আরও দ্রুত, আরও আকস্মিক হবে। নতুন কোটিপতির সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাবে, তেমনি অনেকে পিছিয়ে পড়বে। আজকাল আমি কত লোককে সংগ্রাম করতে দেখেছি। এরা পুরো জীবনযাত্রা তারা পরিবর্তনে বাধা দেয়। আমি এমন অনেক লোকদের জানি যারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এইসবের জন্য তারা বুঝতে পারে না হয়তো তারা নিজেই সমস্যা। পুরনো ধারণাগুলো তাদের সবচেয়ে বড় দায়। এটা দায় কারণ তারা বুঝতে চায় না ওই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল, কিন্তু গতকালটা গত হয়েছে। এক দুপুরে আমার আবিষ্কৃত বোর্ড গেম ক্যাশফ্লোর সাহায্যে আমি ছাত্রদের বিনিয়োগ শেখাচ্ছিলাম। এক বন্ধু কাউকে সঙ্গে নিয়ে এসেছিল ক্লাসটাতে। ওই বন্ধুর সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছিল, আর বিবাহ বিচ্ছেদের বন্দোবস্ত করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছিল। সে কয়েকটি প্রশ্নের জবাব খুঁজছিল।
তার বন্ধু ভেবেছিল আমার ক্লাসটা হয়তো তাকে সাহায্য করতে পারে। খেলাটা তৈরি করা হয়েছিল পয়সা কী করে কাজ করে তা শেখার জন্য। খেলাটা খেলতে খেলতে তারা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে শেখে। তারা শেখে কিভাবে এই দুইয়ের মধ্যে ক্যাশ ফ্লো হয়, আর শেখে ধনোপার্জনের পন্থা আর সম্পদের তালিকা থেকে পর্যাপ্ত পরিমাণ মাসিক ক্যাশ ফ্লো হওয়া উচিত যাতে তা মাসিক ব্যয়ভার বেশি হয়। একবার এতে সফল হলে আপনি ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পাবেন আর ফার্স্ট ট্র্যাকে প্রবেশ করতে পারবেন। আমি আগে বলেছি, কোনো না কোনো লোক খেলাটা ঘৃণা করে, কেউ আবার পছন্দ করে, আর অন্যরা বক্তব্যটা বুঝতেই পারে না। এই ভদ্রমহিলা কিছু শেখার মূল্যবান সুযোগ হারিয়েছিলেন। প্রথমবার উনি একটা নৌকার ছবি দেওয়া ডুডেট কার্ড টেনেছিলেন। প্রথমে তিনি খুশি হয়েছিলেন, আমি একটা নৌকা পেয়েছি। তারপর যখন তার বন্ধু বুঝাতে চেষ্টা করেছিল তার আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সংখ্যার কী ভূমিকা আছে, তখন যেহেতু তার অঙ্ক বিষয়টা তার অপছন্দ ছিল, তাই তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। যখন তার বন্ধু আয়ের স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর মাসিক ক্যাশ ফ্লোর পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছিলেন, টেবিলের বাকিরা প্রতীক্ষা করছিল। হঠাৎ যখন তিনি বুঝলেন সংখ্যা কিভাবে কাজ করে, তখন তিনি উপলব্ধি করলেন নৌকাটা তাকে জীবন্ত গিলে খাচ্ছে। পারে খেলায় তার ডাউনসাইজিং এর জন্য চাকরি হারায় এবং তার একটি সন্তানের জন্ম হয়। এটা তার জন্য একটা সাংঘাতিক খেলা হয়ে উঠছিল। ক্লাসের শেষে তার বন্ধু আমার কাছে এসে বলল যে তার মেজাজ খুব বিগড়ে গেছে। উনি ক্লাসে এসেছিলেন বিনিয়োগ সম্বন্ধে শেখার জন্য, আর উনি দীর্ঘ সময় ধরে চলা এই বোকার মতো খেলাটা মোটেও পছন্দ করতেন না। তার বন্ধু ওই খেলায় তার নিজের দেওয়া অর্থ ফেরত চাইলেন। তার মতে খেলাকে মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন মনে করা নেহাতি বোকামি। ক্লাসের শেষে আমার বন্ধু আমার কাছে এসে বলল যে তার মেজাজ খুব বিগড়ে গেছে। উনি ক্লাসে এসেছিলেন বিনিয়োগ সম্বন্ধে শেখার জন্য, আর উনি দীর্ঘ সময় ধরে চলা এই বোকার মতো খেলাটা মোটেও পছন্দ করছেন না। তার বন্ধু ওই খেলার তার নিজের দেওয়া অর্থ ফেরত চাইলেন। তার মতে খেলাকে মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন মনে করা নেহাতি বোকামি। তৎক্ষণাৎ তার ফেরত দিয়েই দেওয়া হয়। তিনি সেখান থেকে চলে যান। 1984 থেকে স্কুল কর্তৃপক্ষ যা করে না আমি তাই করে কোটি কোটি টাকা বানিয়েছি। স্কুলে বেশিরভাগ শিক্ষক বক্তৃতা দেন। আমি ছাত্র হিসেবে বক্তৃতা অপছন্দ করতাম। আমার একঘেয়ে লাগতো আর অন্যমনস্ক হয়ে যেতাম। 1984 সাল থেকে আমি খেলা আর সিমুলেশনের সাহায্যে শেখানো শুরু করি। আমি সবসময় বয়স্ক ছাত্রদের খেলাকে তাদের বর্তমান জ্ঞান ও জ্ঞানের প্রয়োজন তার প্রতিফলন হিসেবে দেখতে বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই খেলা মানুষের ব্যবহারের প্রতিফলন। এটি একটি তাৎক্ষণিক ফিডব্যাক অর্থাৎ প্রতিক্রিয়া। শিক্ষকের বক্তৃতার বদলে এখানে খেলাটা একটা বক্তৃতা হয়ে ওঠে। যেটা আপনাকে ঠিক মনের মতো করেই ফিডব্যাক দেয়। এই ভদ্রমহিলা বন্ধু পরে আমাকে ফোনে সব খবরাখবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার বন্ধু ভালো আছেন এবং শান্ত হয়েছেন। ঠান্ডা মাথায় উনি এই খেলাটার আর ওর জীবনের মধ্যে সামঞ্জস্য দেখতে পেয়েছেন। যদিও তার স্বামীর নৌকা ছিল না, তিনি তাদের কাছে বাকি সব যা সম্ভব সে সব ছিল। তিনি বিবাহ বিচ্ছেদের পর রেগে গিয়েছিলেন দুটি কারণে। এক, তার স্বামী কম বয়সে একটি মেয়ের সাথে পালিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত বিয়ের 20 বছর পরে তাদের বিশেষ সম্পত্তি ছিল না। ভাগ করে নেবার মতো তাদের কাছে প্রায় কিছুই ছিল না। তাদের 20 বছরের বিবাহিত জীবন শেষে বেশ মজাদার ছিল, কিন্তু যা তারা জমাতে পেরেছেন তা হচ্ছে শুধু 1 টন ডুয়ার্স অর্থাৎ
আজে বাজে জিনিস। তিনি বুঝতে পেরেছেন তার সংখ্যা নিয়ে কাজ করার আপত্তি, আর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি না বুঝতে পারা লজ্জা লজ্জা থেকেই এসেছে। তিনি বিশ্বাস করতেন অর্থ পুরুষের কাজ। তিনি বাড়ি রক্ষণাবেক্ষণ করতেন, অতিথি পরায়ণ করতেন, আর স্বামী অর্থের দিক সামলাতেন। এখন তিনি নিশ্চিত যে তাদের বিবাহিত জীবন শেষে 5 বছর তিনি তার কাছ থেকে টাকা কড়ি লুকিয়ে রেখেছিলেন, আর এখন নিজেই উপরে রাগ হচ্ছে, কেননা তিনি অর্থের ব্যয় সম্বন্ধে এবং অবশ্যই এই অন্য মহিলার বিষয়ে সচেতন হননি। ঠিক বোর্ড গেমের মতো পৃথিবীও আমাদের সবসময় তাৎক্ষণিক ফিডব্যাক প্রতিফলন দিচ্ছে। সচেতন ও সতর্ক থাকলে অনেক কিছু বোঝা ও শেখা যায়। বেশি দিনের কথা নয়, আমি আমার স্ত্রীর অভিযোগ করছিলাম ক্লিনাররা নিশ্চয়ই আমার প্যান্ট ছোট করে দিচ্ছিল। আমার স্ত্রী শান্তভাবে হেসে আমার পেটে খোঁচা মেরে খবর দিয়েছিলেন, প্যান্ট ছোট হয়ে যায়নি, অন্য কিছুর আয়তন বৃদ্ধি পেয়েছে। আমার ক্যাশফ্লো খেলাটা এমনভাবে তৈরি যা প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত ফিডব্যাক দিতে পারে। আপনাকে নানা বিকল্প দেওয়া হয় উদ্দেশ্য। আপনি যদি নৌকার কাঠটা টানেন আর আপনি দেনার দায়ে ফেলে, তাহলে প্রশ্ন হবে, এখন আপনি কি করতে চান? কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক বিকল্প আছে। এটাই খেলোয়াড়দের চিন্তা করতে এবং নতুন আর বিভিন্ন আর্থিক বিকল্প উদ্ভাবন করতে শেখায়। এই খেলাটা 1000 জনের বেশি লোককে খেলতে দেখেছি। যেসব লোকেরা সবচেয়ে তাড়াতাড়ি রেড রেস থেকে বেরিয়ে আসে, তারা সংখ্যা বুঝে আর সৃজনশীল অর্থগত বুদ্ধির অধিকারী হয়। তারা বিভিন্ন আর্থিক বিকল্পগুলো খুব বুঝতে পারে। সবচেয়ে বেশি দেরি হয় সেই সব লোকেদের যারা সংখ্যার সাথে পরিচিত নয় আর প্রায় বিনিয়োগের ক্ষমতা বুঝে না। ধনী লোকেরা অনেক সময় সৃজনশীল হয়, তারা বিচার বিবেচনা করে ঝুঁকি নেয়। অনেক লোক ক্যাশফ্লো খেলার সময় খেলার প্রচুর অর্থ লাভ করে, কিন্তু তারা জানে না এটা কি করে করবে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস্তব জীবনেও আর্থিকভাবে সফল হয়নি। মনে হয় সবাই তাদের ফেলে এগিয়ে যাচ্ছে, যদিও তাদের অর্থ বল আছে, সেটা বাস্তব জীবনেও সত্যি। এমন অনেক লোক আছে যারা প্রচুর অর্থবান, কিন্তু তারা আর্থিকভাবে সামনে এগোতে পারছে না। আপনার বিকল্পতে সীমিত রাখার একটি পুরনো ধ্যান ধারণা আঁকড়ে থাকার মতো। আমার হাই স্কুলের এক বন্ধু এখন 3টে জায়গায় কাজ করে। 20 বছর আগে সে আমার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল। যখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল, সে যে কোম্পানির জন্য কাজ করত সেটাও ওই কারখানার সাথে বন্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটা বিকল্প ছিল, সেই পুরাতনী বিকল্প, অর্থাৎ আরও পরিশ্রম করে কাজ করুন। এখন সমস্যা ছিল তিনি তার পুরনো কোম্পানির সমকক্ষ উচ্চ পদে চাকরির পেল না। ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন তার জন্য তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আর মাইনে অনেক কম। জীবন ধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন 3টে চাকরি করছেন। আমি লোকদের অভিযোগ করতে শুনেছি, ক্যাশফ্লো খেলতে খেলতে সঠিক সুযোগের কার্ডটা তার হাতে আসছে না, তাই তারা বসে আছে। আমি জানি বাস্তব জীবনেও অনেকেই তাই করে, তারা অপেক্ষা করে সঠিক সুযোগের। আমি এও দেখেছি যে অনেক সময় লোকেরা ঠিক সুযোগের কার্ড পেয়েছেন, অথচ তখন তাদের হাতে যথেষ্ট অর্থ নেই। তখন তারা অভিযোগ করে যে তারা ইঁদুরদৌড় থেকে বেরিয়ে যেতে পারত যদি তাদের আরও পয়সা থাকতো। তারা বাধ্য হয়ে ওখানে বসে আছে। আমি এমন লোক জানি যারা বাস্তবে তাই করে। তারা সব বড় বড় ব্যবসায়িক লেনদেন প্রত্যক্ষণ করে, কিন্তু তাদের অর্থ নেই। আবার এমন লোককেও আছে যারা একটা বিরাট সুযোগের কার্ড টেনেছে, জোর গলায় পরে শুনিয়েছে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই যে এটা বড় সুযোগ। তাদের অর্থ আছে, সময়টাও ঠিক, তাদের কার্ডটাও আছে, কিন্তু তাদের কাছে যে সুযোগ আছে তারা সেগুলো দেখতে পাচ্ছে না।
তাদের ইঁদুর দৌড় থেকে নিষ্কৃতি পেতে আর্থিক পরিকল্পনা কিভাবে যে একটা প্রয়োগ করা যায় তারা দেখতে পাচ্ছে না। আমি দেখছি অন্যান্য সবার চেয়ে এরকম লোকের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ লোক তাদের জীবনকালের সর্বশ্রেষ্ঠ সুযোগটি দেখেও চিনতে পারে না। 1 বছর পরে তারা এই ব্যাপারে সজাগ হয়, তারা তখন বাকিরা সবাই ধনী হয়ে গেছে। আর্থিক মেধা মানে একাধিক বিকল্প। যদি আপনার সামনে সুযোগ না আসে, আপনার আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কি করতে পারেন? যদি একটা সুযোগ আপনার হাতের মুঠোয় এসে যায় অথচ আপনার কাছে অর্থ নেই, এদিকে ব্যাংকও আপনার সাথে কথা বলতে নারাজ, আপনি সুযোগটা সদ্ব্যবহারের জন্য কি করতে পারেন? আপনার বিচক্ষণ অনুমান যদি ভুল হয় আর আপনি যার ভরসা দিলেন তা যদি না হয়, আপনি কি করে শূন্যকে কোটিতে পরিণত করবেন? তাকেই বলে অর্থগত বুদ্ধিমত্তা। কি হবে তা তেমন জরুরি নয়, তা হলো শূন্যকে কোটিতে পরিণত করতে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক সমাধান উদ্ভাবন করতে পারেন। আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যার সমাধানে আপনি কতটা সৃজনশীল। বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে, আরও পরিশ্রম করে কাজ করুন, অর্থ জমান আর ধার করুন। তাহলে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন? কারণ আপনি নিজের ভাগ্য নিজেই তৈরি করে এমন মানুষ হতে চান। যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর একটা আরও উন্নত করেন। খুব কম লোক বুঝে যে ভাগ্য সৃষ্টি করা যায়, ঠিক যেমন অর্থ। আর আপনি যদি আরও ভাগ্যবান হতে চান, আর অর্থ উপার্জন করতে চান, আরও পরিশ্রম করার বদলে আপনার আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষমান লোক হতে চান, তাহলে দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে পারেন। এটা অনেকটা যাত্রা করার আগে আগামী 5 মাইলের সব ট্রাফিক লাইট সবুজ থাকবে এই আশায় অপেক্ষা করার মতো। যখন মাইক আর আমি অল্প বয়সী ছিলাম, আমার ধনবান বাবা আমাদের সবসময় বলতেন, অর্থই সারসত্য নয়। আমাদের ধনবান বাবা মাঝে মাঝে মনে করিয়ে দিতেন, সে প্রথম যখন আমরা একসাথে প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম, তখনই আমরা অর্থের গোপন রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী অর্থের জন্য কাজ করে। তিনি বলতেন, ধনীরা অর্থ সৃষ্টি করে। অর্থকে তুমি যত বেশি ভাববে, তত বেশি তুমি তার জন্য পরিশ্রম করবে। তোমরা যদি একবার বুঝতে পারো যে অর্থ সব নয়, তোমরা আরও ধনী হয়ে উঠবে। এটা তাহলে কি? মাইক আমি প্রায় এই প্রশ্নটা করতাম, অর্থ যদি সব কিছু না হয় তাহলে কি? এটা একরকমের বোঝাপড়া বা চুক্তি। ধনবান বাবা এইটুকুই বলতেন, আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তিটি হলো আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়, মুহূর্তকালেই এটা প্রচুর ধন সৃষ্টি করতে পারে, যা 300 বছর আগেকার রাজা রানীদের স্বপ্নের অতীত। আবার একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দরিদ্র সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে চলতে থাকে। তাদের পরিবারকেও এই দারিদ্রতা শিক্ষা দিয়ে ছাড়ে। তথ্যের যুগে কল্পনাতীতভাবে অর্থ বৃদ্ধি হচ্ছে। কেউ কেউ অসাধারণ ধনী হয়ে যাচ্ছে শূন্য থেকে, শুধু ধ্যান ধারণা আর চুক্তির সাহায্যে। যেসব লোকেরা স্টক আর বিনিয়োগের ব্যবসা করে জীবন চালায়, তাদের জিজ্ঞাসা করলে জানবেন তারা সব সময় একই রকম হতে দেখছে। প্রায় মুহূর্তের মধ্যে কিছু না থেকে কোটি কোটি টাকা তৈরি হয়। আর কিছু না বলতে আমি বোঝাতে চাই, কোনো টাকার লেনদেন ছাড়াই। এটা হয় চুক্তির মধ্য দিয়ে। বাণিজ্য ক্ষেত্রে এটা হাতের ইঙ্গিতে, বা লিসবনের এক ব্যবসায়ীর স্ক্রিনে টরন্টোবাসী ব্যবসায়ীদের স্ক্রিন থেকে একটা ব্লিপে আর আবার লিপসনে ফিরে আসে। ফোন মারফত আমার ব্রোকারকে কিনতে বলা হয় আর পর মুহূর্তে বিক্রি করতে বলা।
এক্ষেত্রে পয়সার হাত বদল হয়নি, শুধু চুক্তি হয়েছে। তাহলে আপনি আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবেন কেন? শুধু আপনি তার উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলতে পারি কেন আমি আমার বুদ্ধির এই দিকটা গড়ে তুলছি। আমি এটা করেছি কারণ আমি দ্রুত অর্থ করতে চাই। আমার প্রয়োজন আছে বলে আমি নই, কিন্তু আমি চাই বলে। এটা একটা আকর্ষণীয় শিক্ষা প্রণালী। আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম আর সবচেয়ে বড় খেলায় অংশীদার হতে চাই। সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ নির্লজ্জভাবে বুদ্ধি দিয়ে কাজ করে, তাদের শরীর ও কায়িক শ্রম দিয়ে নয়। তাছাড়া এখানে সব কর্মকাণ্ড হচ্ছে, এরকম হচ্ছে। এটা প্রগতির পথ, ভয়ঙ্করও বটে, তবে মজাদারও। তাই আমি আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের বিকাশ করছি, আমার আর্থিক বুদ্ধিমত্তাতে বিনিয়োগ করেছি। যারা সাহস করে সামনে এগিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে চলতে চাই। আমি যারা পেছনে পড়ে রইল তাদের সাথে থাকতে চাই না। আমি আপনার পয়সা তৈরির একটা সরল উদাহরণ দেব। 1990-এর প্রথম দিকে ফিনিক্সের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোটা দেখছিলাম। এতে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার এসে নৈরাজ্যজনক ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন। তার উপদেশ দিল, অর্থ বাঁচাও, প্রতি মাসে $100 রাখুন আর 40 বছরে আপনি একজন কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে অর্থ সঞ্চয় একটা নির্ভেজাল আইডিয়া। এটা একটা বিকল্প, যে বিকল্পটা বেশিরভাগ লোক সম্মত। সমস্যাটা হচ্ছে একটা ব্যক্তিকে বাস্তবটা দেখাতে দেয় না। তারা তাদের পয়সার আরও অনেক গুরুত্বপূর্ণ বুদ্ধির সুযোগ হারায়। সমাজ তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। যেমন আমি বলছি, দেশের অর্থবস্থা তখন খুব খারাপ ছিল। বিনিয়োগকারীদের জন্য এই একদম সঠিক বাজার পরিস্থিতি। আমার অর্থের একটা বড় অংশ স্টক মার্কেটে আর অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল। আমার ক্যাশ তাই কম ছিল, কারণ সবাই শেয়ার দিয়ে দিচ্ছে আর আমি কিনছি। আমি সঞ্চয় করছিলাম না, আমি বিনিয়োগ করছিলাম। আমার স্ত্রী আমার মিলিয়ন ডলারের চেয়েও বেশি ক্যাশ দ্রুত ঊর্ধ্বগামী মার্কেটে কাজ করছিল। এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। আমি কিছুতেই এই ছোট্ট কেনাবেচাগুলো এড়িয়ে যেতে পারছিলাম না। যে বাড়িগুলো একসময় $1,00,000 ছিল, এখন তা $75,000 দাঁড়িয়েছে। কিন্তু স্থানীয় রিয়েল এস্টেটের অফিসে ব্যবসা করার বদলে আমি ব্যবসা শুরু করলাম দেউলিয়া অ্যাটর্নি অফিসে অথবা আদালতের সিঁড়িতে। এইসব জায়গায় যে বাড়ির দাম $75,000 তা কখনো $20,000 বা তার থেকেও কম দামে কেনা যেত। আমি এক বন্ধু আমাকে $2,000 90 দিনের জন্য ধার দিয়েছিল। তার উপর $200 সুদ ছিল। আমি অ্যাটর্নিকে ক্যাশিয়ারকে চেক দিয়েছিলাম। যখন এই অধিগ্রহণ চলছে, আমি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, $75,000 বাড়ি শুধু সুদ $60,000 পাওয়া যাচ্ছে। তার জন্য তৎক্ষণাৎ নগদ দিতে হবে না। ফলে এক নাগাড়ে ফোন বেজে উঠছিল। ভাবি ক্রেতাদের বাছা হয়েছিল। আর একবার যখন সম্পত্তি আইনগত আমার হয়ে গেল, সমস্ত সম্ভাব্য ক্রেতারা বাড়িটা দেখার অনুমতি পেয়েছিল। বাড়িটা কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। আমি $2,500 প্রসেসিং ফি দিয়েছিলাম, যা তারা বেশ খুশি হয়ে দিয়েছিল। এরপর আইনত নাম পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছিল। আমার বন্ধু $2,000 অতিরিক্ত $200 সহ আমি ফিরিয়ে দিলাম। সে খুশি, যারা বাড়ি কিনেছে তারা খুশি, আর আমিও খুশি। আমি একটা বাড়ি $60,000 বিক্রি করেছি, যার জন্য আমার মাত্র $20,000 দাম দিতে হয়েছিল। আমার সম্পত্তি তালিকায় অর্থ থেকে $40,000 সৃষ্টি হলো ক্রেতার প্রত্যক্ষ রূপে, আর সম্পূর্ণ কাজটা সময় মাত্র 5 ঘন্টা। এখন আপনি যেহেতু আর্থিকভাবে সাক্ষর আর সংখ্যা পড়তে পারেন, আমি আপনাকে দেখাবো কেন এটা অর্থ আবিষ্কারের দৃষ্টান্ত স্বরূপ।
সম্পত্তি কলামে $40,000 সৃষ্টি হয়েছে, পয়সা তৈরি হয়েছে ট্যাক্স না দিয়েই। আপনি 100% সুদে বছরে $4,000 ক্যাশ ফ্লো সৃষ্টি করেছেন। তাহলে কি হয়েছে? অ্যাসেট থেকে ইনকাম আসছে, এক্সপেন্সের ট্যাক্স লায়াবিলিটি 20,000। অর্থাৎ সম্পত্তি কলামে এই যে $40,000 আপনার অ্যাসেট বেড়েছে, ট্যাক্স দেওয়া লাগেনি। আর আপনি 10% সুদে 10% অর্থাৎ আপনি 10% সুদে বছরে $40,000 ক্যাশ ফ্লো সৃষ্টি করেন। বাজারে এরকম হতাশাজনক অবস্থায় আমার স্ত্রী আর আমি আমাদের অবসর সময়ে এরকম সরল আদান প্রদান করতে পেরেছিলাম। যখন আমাদের বেশিরভাগ অর্থ অপেক্ষাকৃত বড় সম্পত্তি আর স্টক মার্কেটে লাগানো ছিল, আমরা ওই 6টা কেনা, তৈরি করা আর বিক্রির আদান প্রদান করে $1,90,000 বেশি অর্থ সম্পত্তি হিসেবে 10% সুদে সৃষ্টি করতে পেরেছিলাম। অর্থাৎ বছরে মোটামুটি $19,000 রোজগারের সমান। এর বেশিরভাগ আমাদের নিজস্ব কর্পোরেশনের মাধ্যমে সুরক্ষিত। এই বছরে $19,000 অনেকাংশই আমাদের কোম্পানির গাড়ি, গ্যাস, বেড়ানো, ইন্স্যুরেন্স, ক্লায়েন্টের সাথে ডিনার আর অন্য বিষয়ে খরচ করা হতো। যখন সরকার রোজগারের ট্যাক্স বসানোর সুযোগ পেত, ততক্ষণ এগুলো আইন অনুমোদিত প্রি ট্যাক্স বা ট্যাক্সের আগে ব্যয়স্বরূপ খরচ হয়ে গেছে। এখানে দেখানো হয়েছে আয়, খরচ, সম্পদ, দায়। তো সঞ্চয় কিভাবে হয়েছে? আয় হয়েছে, আয় থেকে খরচও গেছে, তারপর আমার কিছু সঞ্চয় সৃষ্টি হয়েছে। আপনার $40,000 সঞ্চয় করতে কত সময় লাগে এবং 50% করে আপনার কত পড়বে? এটা অর্থ আবিষ্কারের, সৃষ্টি করা ও আর্থিক বুদ্ধিমত্তা দিয়ে সেই অর্থ সুরক্ষিত রাখার একটা সহজ সরল উদাহরণ। নিজেকে জিজ্ঞেস করুন, $1,90,000 সঞ্চয় করতে কতদিন লাগে? ব্যাংক কি আপনার অর্থের 10% সুদ দেবে? চুক্তিপত্র 30 বছর বৈধ। আশা করি তারা যেন কখনো $1,90,000 না দেয়। তারা যদি মূলধনটা দিয়ে দেয়, আমাকে ট্যাক্স দিতেই হবে। তাছাড়া 30 বছর ধরে $1,19,000 করে দিয়ে গেলে মোট 5 লাখের চেয়ে একটু বেশি আয় হয়। আমাকে লোকেরা প্রশ্ন করে, যদি ওই লোকটি অর্থ না দেয় তাহলে কি হবে? এমনকি যদি বাস্তবে ঘটে, আর তা ভালো খবর। 1994 থেকে 1997 সাল পর্যন্ত ফিনিক্সটিতে এর রিয়েল এস্টেট বাজার পুরো দেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ছিল। সেই $60,000 বাড়ি কিনে তা বিক্রি করা হয়েছিল $70,000। আর একবার $2,05,000 নেওয়া হয়েছিল লোন প্রসেসিং ফি হিসেবে। নতুন ক্রেতারা তখনও এটা খুবই সস্তার লেনদেন মনে হচ্ছিল, আর এই প্রক্রিয়া অনবরত প্রয়োগ করা হয়। প্রথমবার আমি যখন বাড়ি বিক্রি করেছিলাম, আমি শুধু $200 ফেরত দিয়েছিলাম। এই আদান প্রদানে প্রায়োগিকভাবে আমার কোনো পয়সা দিতে হয়নি। আমার বিনিয়োগ থেকে রিটার্ন বা ফেরত ছিল অনন্ত। এটা একটা শূন্য থেকে প্রচুর উপার্জনের উদাহরণ। দ্বিতীয় আদান প্রদানে যখন বাড়ি আবার বিক্রি করা হলো, আমি $2,000 আমার পকেটে রেখেই দিতাম আর দেনার মেয়াদ 30 বছর বাড়িয়ে দিতাম। যদি আমাকে টাকা বানানোর জন্য টাকা দেওয়া হয়, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট ROI কত হবে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে প্রতি মাসে $100 জমানোর থেকে বেশি। বাস্তবে $150 রোজগার করে তার উপর ট্যাক্স দিয়ে $100 হাতে পাওয়া যায়, যেটা 40 বছর ধরে 5% সুদে জমাতে হচ্ছে। এই 5% সুদের উপর আবার আপনাকে ট্যাক্স দিতে হয়। এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। এটা নিরাপদ হতে পারে, কিন্তু বুদ্ধির পরিচয় নয়। আজকে 1997-তে যখন আমি এই বই লিখছি, বাজারের অবস্থা 5 বছর আগের তুলনায় সম্পূর্ণ বিপরীত।
ফিনিক্সের রিয়েল এস্টেট বাজারে ইউএস ঈর্ষার কারণ যে বাড়িগুলো আমরা $60,000 বিক্রি করেছিলাম এখন সেগুলোর মূল্য $1,10,000 সমান। কিছু পূর্ব চুক্তির সুযোগ এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমার একটা মূল্যবান সম্পত্তি, অর্থাৎ আমার সময় নষ্ট করে খুঁজে বার করতে হবে। এগুলো এখন খুবই অল্প, কিন্তু আজও হাজার হাজার ক্রেতা এই ধরনের বেচা কেনার খোঁজ করে বেড়াচ্ছে, অথচ অল্প কিছু বেচা কেনার সুযোগে আর্থিক লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বাজারের পরিবর্তন হয়ে গেছে, এখন সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য সুযোগ। আপনি এটা এখানে করতে পারেন না, এটা আইন বিরোধী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি প্রায় এই ধরনের মন্তব্য শুনি, কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি? এমন মন্তব্য কমই শোনা যায়। অঙ্কটা সোজা, অ্যালজাবরা বা ক্যালকুলাসের প্রয়োজন নেই। আমি বেশি লিখি না, কারণ এসক্রো কোম্পানি আইন সংক্রান্ত সমস্ত আদান প্রদান এবং লেনদেন এর দেখাশোনা ও পরিচালনা করে। আমার ছাদ মেরামত করতে হয় না, অথবা টয়লেট খুলতে হয় না, কারণ মালিকরা সেটা করে তাদের বাড়ি। মাঝে মধ্যে কেউ অবশ্য পাওনা মেটায় না, তবে সে তো খুবই ভালো, কারণ তারা দেরি করে আলাদা ফি দিতে হয়, অথবা তারা বাড়ি ছেড়ে চলে যায় আর সম্পত্তিটা আবার বিক্রি করা হয়। আদালতের কার্যপ্রণালী সেসবের দেখাশোনা করে। আপনার এলাকা একটা কার্যকর নাও হতে পারে, বাজারের অবস্থা অন্য হতে পারে, কিন্তু এই উদাহরণটা দেখে বোঝা যায় কিভাবে সরল অর্থনৈতিক প্রণালী অত্যন্ত অল্প পয়সায় কম ঝুঁকি নিয়ে হাজার হাজার ডলার সৃষ্টি করতে পারে। অর্থ যে শুধু একটা চুক্তি, এটা তারই উদাহরণ। মাধ্যমিক স্কুলের বিদ্যায় যে কেউ এটা করতে পারে, শুধু বেশিরভাগ লোক তা করবে না। বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনতে পরিশ্রম করে কাজ করো, অর্থ জমাও। প্রায় 30 ঘন্টা কাজ করার পর মোটামুটি $1,90,000 সম্পত্তির সৃষ্টি হয়েছিল, আর কোনো ট্যাক্স দিতে হয়নি। আপনার কোনটা কঠিন মনে হচ্ছে? পরিশ্রম করে কাজ করুন, 50% ট্যাক্স দিন, যা বাকি থাকে সঞ্চয় করুন। সঞ্চিত ধনে 5% সুদ পাওয়া যায়, তাতেও ট্যাক্স নেওয়া হয়। সময় নিয়ে আপনার অর্থনৈতিক বুদ্ধি গড়ে তুলুন, আর আপনার মস্তিষ্কের ক্ষমতা আর সম্পত্তির ক্ষমতা প্রয়োগ করুন। এর সাথে বিকল্প এক ব্যবহার করে $1,90,000 জমাতে আপনার যা সময় লেগেছে সেটা যোগ করুন, কারণ সময় আপনার একটা প্রধান সম্পত্তি। এখন আপনি হয়তো বুঝতে পারবেন, যখন আমি বাবা মাদের বলতে শুনেছি আমার সন্তান স্কুলে ভালো করেছে আর ভালো শিক্ষা পাচ্ছে, আমি যেন নীরবে মাথা নাড়ি। এটা ভালো হতে পারে, কিন্তু এটাই কি যথেষ্ট? আমি জানি উপরোক্ত বিনিয়োগ কৌশল একটা ছোট উদাহরণ ব্যবহার করা হয়েছে। ছোট কিভাবে বৃহৎ হয়ে উঠতে পারে তা বোঝানোর জন্য এই উদাহরণ ব্যবহার করা হয়েছে। আমার সাফল্য দৃঢ় অর্থগত বুনিয়াদের গুরুত্বকে প্রতিফলিত করে, যেটা শুরু হয়েছিল অর্থ সংক্রান্ত সুদৃঢ় শিক্ষা দিয়ে। আমি এটা আগে বলেছি, কিন্তু এটা পুনরায় উল্লেখযোগ্য। অর্থগত বুদ্ধির 4টি প্রধান প্রায়োগিক দক্ষতার সম্বন্ধে তৈরি: আর্থিক সাক্ষরতা, সংখ্যা পড়াবার ক্ষমতা, বিনিয়োগের রণনীতি, অর্থ দিয়ে অর্থ উপার্জন। বাজার সরবরাহ আর চাহিদা। বাজারে যা চেয়েছিল আলেকজান্ডার গ্রাহাম বেল তাই দিয়েছিলেন, বিল গেটসও তাই। একটা $75,000 বাড়ি $60,000 বিক্রি হয়েছিল, অথচ তার খরচ পড়েছিল $20,000। এও বাজার কর্তৃপক্ষ সৃষ্ট একটা সুযোগ বাজেয়াপ্ত করার ফল। কেউ কিনছে, আবার কেউ বিক্রি করছে। আইন, অ্যাকাউন্টিং, কর্পোরেট, রাজ্য আর জাতীয় নিয়মকানুন সম্পর্কে সচেতনতা। আমি আইন মাফিক খেলতে বলি। ছোট ছোট বাড়ি কেনা, বৃহদাকার অ্যাপার্টমেন্ট কেনা, কোম্পানি স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, মহামূল্যবান ধাতু, বেসবল কেনা বা যে কোনো জিনিসই কেনা এবং
তার সাহায্যে ধনোপার্জনের প্রয়াসে সাফল্যের জন্য এই মূল ভিত্তি বা এইসব কর্মদক্ষতা সমন্বয়ের প্রয়োজন। 1996 মতে রিয়েল এস্টেটের বাজার আবার জমে উঠল আর সবাই এতে ঢুকে পড়ল। স্টক মার্কেটেও ক্রয় বিক্রয় বৃদ্ধি পাচ্ছে আর সবাই এতে প্রবেশ করছিল। ইউএসের অর্থনীতি আবারও নিজের পায়ে দাঁড়িয়েছিল। আমি 1993 বিক্রি করা শুরু করেছিলাম আর এখন পেরু, নরওয়ে, মালয়েশিয়া আর ফিলিপাইন্সে বেড়াচ্ছি। বিনিয়োগে পরিবর্তন হয়েছিল। কেনাকাটার ব্যাপারে আমরা সত্যিকারের রিয়েল এস্টেট বাজারের বাইরে ছিলাম। এখন আমি শুধু দেখছিলাম সম্পত্তি তালিকায় মূল্য বাড়ছে। হয়তো এই বছরের শেষে বিক্রি করা শুরু করতে হবে। এটা হয়তো নির্ভর করবে কংগ্রেসে পাশ করা কিছু আইনের পরিবর্তনের উপর। আমার মনে হয় এই ছটা ছোট বাড়ির কেনাবেচা কয়েকটা হয়তো বিক্রি শুরু হবে আর $40,000 নগদে পরিবর্তন করতে হবে। আমার অ্যাকাউন্ট্যান্টকে ফোন করে নগদের জন্য তৈরি থাকতে আর এটা রক্ষা করার উপায় খুঁজে রাখতে বলা হবে। আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম তা হলো বিনিয়োগ আসলে আবারও যাবেও। বিনিয়োগ আসবে আবার যাবেও। বাজারে উঠবে পড়বে, অর্থনীতির উন্নতি হবে আবার ভেঙে পড়বে, এগুলো চলতেই থাকবে জীবনের প্রতিদিন। পৃথিবী আপনার জীবনে একবার পাওয়া যায় এমন এক সুবর্ণ সুযোগ দিয়ে চলছে, কিন্তু প্রায় আমরা সেগুলো দেখতে পাই না, কিন্তু এগুলো রয়েছে। আরও যত বেশি সুযোগ হবে যা আপনাকে আর আপনার পরিবারকে পুরুষানুক্রমে আর্থিকভাবে সুনিশ্চিত হতে সাহায্য করবে। তাহলে কেন আপনার আর্থিক বুদ্ধি গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবেন? আবার শুধু আপনি এই উত্তর দিতে পারেন। আমি জানি আপনি কেন শেখা আর গড়ে তোলার মন দিয়েছেন। আমি করছি কারণ আমি জানি পরিবর্তন আসছে। আমি বরং পরিবর্তনকে স্বাগত জানাবো, অতীতকে আঁকড়ে থাকবো না। আমি জানি বাজার স্ফীত হবে, বাজার ভেঙে পড়বে। আমি আমার আর্থিক বুদ্ধির আকার বৃদ্ধি করব, কারণ আমি জানি একবার বাজার পরিবর্তনে কিছু লোক চাকরির জন্য ভিক্ষা করতে থাকবে। ইতিমধ্যে অন্যরা জীবনের দেওয়া সেই সুযোগ তুলে নেবে আর তাকে 1 মিলিয়ন পরিবর্তন করবে। আমাদের সবাইকে মাঝে মাঝে সেই সুযোগ দেওয়া হয়। সেটাই হলো আর্থিক বুদ্ধিমত্তার প্রতীক। আমাকে প্রায় সেই সুযোগগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। সেগুলো আমি মিলিয়নে পরিণত করেছি। আমার ব্যক্তিগত বিনিয়োগের উদাহরণ ব্যবহার করতে আমি দ্বিধাবোধ করি কারণ এটা দম্ভোক্তি অথবা নিজের ঢাক নিজে পেটানো মনে হবে। সেটা আমার উদ্দেশ্য নয়। বোঝানোর সুবিধার জন্য আমি শুধু সংখ্যা ও কালানুক্রমে কিছু সহজ ও সত্যিকার কেস উদাহরণস্বরূপ ব্যবহার করি। আর্থিক বুদ্ধিমত্তার 4টি স্তম্ভের সাথে আপনি যত ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন এটা তত সহজ লাগবে। ব্যক্তিগতভাবে আমি আর্থিক বৃদ্ধির জন্য প্রধানত 2টি মাধ্যম ব্যবহার করি, রিয়েল এস্টেট আর ছোট স্টক। রিয়েল এস্টেট আমাকে ভিত্তি হিসেবে ব্যবহার করি। প্রতিদিন আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো হয় আর মাঝে মাঝে দাম বেড়ে যায়। ছোট স্টকগুলো দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। আমি নিজে যা করি তাই করতে বলছি না, উদাহরণই। যদি সুযোগটা বেশ জটিল মনে হয় আর আমি বিনিয়োগটা বুঝতে না পারি তাহলে আমি বিনিয়োগ করি না। আর্থিক সাফল্যের জন্য সোজা অঙ্ক আর সাধারণ বুদ্ধি এই দুটোই প্রয়োজন। উদাহরণ ব্যবহার করার 5টা কারণ আছে। 1 নম্বরে লোকেদের আরও শেখায় প্রেরণা দেবার জন্য। 2 নম্বরে লোকেদের জানতে ও ভিত্তি যদি দৃঢ় হয় তাহলে এটা করা সহজ। 3 নম্বর সকলকে বোঝানো যে কেউই প্রচুর ধন উপার্জন করতে পারে। 4 নম্বরে আপনার উদ্দেশ্য সাধনের 1000 বিকল্প আছে তা দেখাতে।
5 নাম্বার দেখাতে যে এটা রকেট বিজ্ঞান নয়। 1989-এ ওরেগন বোর্ডল্যান্ড এক সুন্দর পাড়ার মধ্যে দিয়ে আমি জগ করতাম। এই শহরতলিতে ছিল ভারী সুন্দর সুন্দর জিঞ্জার ব্রেড বাড়ি, যেগুলো ছোট্ট আর সুন্দর। আমার মনে হতো যে কোনো সময় রেড রাইডিং হুড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে আর ফুটপাথ ধরে ওর দিদির বাড়ি যাবে। এখানে চারিধারে তখন বিক্রির জন্য বিলবোর্ড দেখা যেত। কাঠের বাজারের অবস্থা সাংঘাতিক। স্টক মার্কেট ভেঙে পড়েছে আর অর্থনীতির অবস্থা খুবই নিরাশাজনক। আমি লক্ষ্য করেছিলাম একটা রাস্তায় বেশ কদিন যাবৎ, অর্থাৎ বাকি বাড়িগুলো বহু আগে থেকে বিক্রির জন্য সংকেত ঝুলছে। বাড়িটা দেখে পুরনো মনে হচ্ছিল। এর পাশ দিয়ে জগ করতে গিয়ে একদিন আমার এর মালিকের সঙ্গে দেখা হলো। তিনি বিপদে পড়েছেন মনে হচ্ছিল। আপনি বাড়ির জন্য কত চাইছেন আমি জিজ্ঞেস করলাম। বাড়ির মালিক মুখ ঘুরিয়ে দুর্বলভাবে হাসলেন। আমাকে একটা দামের প্রস্তাব দিন। তিনি বললেন, 1 বছরে ওপরও ওটা বিক্রির জন্য আছে, এখনও কেউ দেখতেও আসেনি। আমি দেখব, আমি বললাম। আর আধা ঘন্টা বাদে তিনি যত চাইছিলেন তার থেকে $20,000 কম দামে বাড়িটা কিনে নিলাম। এটা একটা সুন্দর ছোট দুই শোবার ঘরের বাড়ি, যার সব জানালায় জিঞ্জার ব্রেড জালর দেওয়া। বাড়িটা রং হালকা নীল, যাতে ছাই রঙের ছোঁয়াই লাগে। আর এটা তৈরি হয়েছে 1930 সালে। বাড়ির ভেতরে সুন্দর একটা পাথরের ফায়ারপ্লেস আর ছিল 2টি ছোট ছোট শোবার ঘর। ভাড়া দেওয়ার জন্য আদর্শ বাড়ি। আমি $45,000 দিয়ে বাড়িটি কিনলাম। মালিককে $5,000 নগদ দিলাম। বাড়িটা আসল মূল্য ছিল $65,000। কেউ কিনতে চাইছিল না। মালিক 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিলেন। মুক্তি পেয়ে খুশি হলেন। আর আমার প্রথম ভাড়াটে বাড়ি ঢুকলেন একজন স্থানীয় প্রফেসর। মর্টগেজ, অন্য খরচা আর ম্যানেজমেন্ট ফি দেওয়ার পর আমি $40 চেয়ে বেশি একটু কম মাসের শেষে পকেটস্থ করতে পেরেছিলাম। উত্তেজিত হবার মতো কিছুই নয়। 1 বছর পর ওরেগনের নৈরাশ্যজনক রিয়েল এস্টেট বাজার উঠতে শুরু করলো। ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারীরা তাদের ক্রমাগত বর্ধমান রিয়েল এস্টেটের বাজারে প্রচুর লাভ করছিল। তারা এখন উত্তরে গিয়ে ওরেগন আর ওয়াশিংটনের কেনাকাটা করছিল। আমি এই ছোট্ট বাড়িটা ক্যালিফোর্নিয়ার এক অল্পবয়সী দম্পতিকে $95,000 বিক্রি করে দিলাম। তারা ভাবল তারা দারুণ লাভ করেছে। আমার ক্যাপিটাল গেল $40,000। 10,131 ট্যাক্সফোর্ড এক্সচেঞ্জে রাখা হলো। আর আমি লাভের টাকা দিয়ে কিছু কেনার জন্য একটা জায়গা দেখতে থাকলাম। 1 মাসের মধ্যে আমি একটা 12 ইউনিটের অ্যাপার্টমেন্ট হাউসের খোঁজ পেলাম। এটা ছিল ওরেগনের বিরুবৎসনের ইস্টার্ন প্ল্যাটের ঠিক পাশে। মালিকরা জার্মানিতে থাকে। জায়গাটার দাম সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। আর তারা এইসব ঝামেলা থেকে রেহাই পেতে চাইছিল। আমি $2,75,000 প্রস্তাব দিলাম। ওই $4,50,000 বাড়ির তারা $3,00,000 রাজি হয়েছিল। আমি কিনে নিয়েছিলাম আর 2 বছর রেখেছিলাম। সেই 1031 এক্সচেঞ্জ প্রণালীতে আমার বাড়িটা $4,95,000 বেচে অরিজিনাল ফিনিক্সে একটা 30 ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছিলাম। তখন আমার ফিনিক্স চলে গেছি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। এটা বিক্রি করে আমাদের একটা দরকার ছিল। ওরেগন বাজারে আগের অবস্থার মতো ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার তখন হতাশাবঞ্চক। ফিনিক্সের 30 ইউনিট অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের তখন $8,75,000, যার $2,50,000 নগদ দিতে হবে। 30 ইউনিট থেকে ক্যাশ ফ্লো তখন মাসে $5,000 একটু বেশি। অরিজিনাল বাজার উঠতে শুরু করেছিল। আর 1996-এ আমার সম্পত্তি আগ্রহী এক কলোরেডোর বিনিয়োগকারী $1.2 মিলিয়ন প্রস্তাব দিয়েছিলেন। আমি আর আমার স্ত্রী আর আমি বিক্রির কথা ভাবছিলাম, কিন্তু
ঠিক করলাম অপেক্ষা করব। আমরা দেখতে চেয়েছিলাম কংগ্রেস ক্যাপিটাল গেইন আইনে কোনো পরিবর্তন আনে কিনা। এটা একটা পরিবর্তন হয়, আমার ধারণা সম্পত্তির দাম আরও 15 থেকে 20% বেড়ে যাবে। তাছাড়া মাসে $5,000 বেশ ভালো ক্যাশ ফ্লো। এই উদাহরণ বলা হলো কিভাবে একটা অল্প পরিমাণ বেড়ে একটা বিশাল পরিমাণে পরিণত হতে পারে। আবার একটা আর্থিক বক্তব্য, বিনিয়োগের রণনীতি, বাজার সম্বন্ধে একটা ধারণা আর আইন বোঝার ব্যাপারও বটে। যদি লোকেরা এই বিষয়গুলো ভালোভাবে না জানে তাহলে স্পষ্টতই তাদের প্রচলিত মতোই মেনে চলা উচিত, অর্থাৎ সাবধানে খেলুন, বিবিধ বিনিয়োগ করুন আর শুধু সুরক্ষিত বিনিয়োগই বিনিয়োগ করুন। সুরক্ষিত বিনিয়োগের সমস্যা হচ্ছে যে তা প্রায় লাভজনক হয় না। তার মানে এটা এত সুরক্ষিত যে লাভ কম। বেশিরভাগ বড় ব্রোকারেজ হাউস নিজেদের মক্কেলদের সুরক্ষিত রাখার জন্য আদান প্রদান করে না, আর সেটা বুদ্ধিমানের দূরকল্পী নীতি। যারা এই বাজারে নতুন তাদের বেশিরভাগ বিপজ্জনক আদান প্রদান প্রস্তাব দেওয়া হয় না। প্রায় সবচেয়ে ভালো আদান প্রদান যা ধনীদের আরও ধনী করে তাদের জন্যই রক্ষিত থাকে, যারা এই খেলাটা ভালো বুঝে। যারা মার্জিত বলে গণ্য নয় তাদেরকে এইসব দুরকল্পী আদান প্রদানের প্রস্তাব দেওয়ার প্রায়োগিকভাবে বেআইনি, তবে তাও এমন ঘটতেই থাকে। আমি যত তথাকথিত মার্জিত হব আমার কাছে তত বেশি সুযোগ আসবে। অর্থগত বুদ্ধিমত্তা গড়ে তোলার আরেকটা কারণ হচ্ছে, সোজা কথায় সারাটা জীবন আপনাকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়, আর যত বেশি অর্থগত বুদ্ধিমত্তা আপনার হবে একটা লেনদেন ভালো কিনা তা বোঝা ও বলা তত সহজ হবে। আপনি খারাপ লেনদেন চিনতে পারবেন অথবা একটা খারাপ লেনদেনকে ভালোতে পরিণত করতে পারবেন। আমি যত শিখি আর শেখার আছে অনেক কিছুই, যত বেশি উপার্জন করি, কারণ যত বছর যায় আমার জ্ঞান আরও অভিজ্ঞতা বাড়ে। আমার বন্ধু আছে যারা সাবধানে খেলছেন, তাদের পেশায় প্রচণ্ড পরিশ্রম করছেন, অথচ অর্থগত বুদ্ধিমত্তা লাভ করতে পারছেন না, যেটা তৈরি করতে সত্যি সময় লাগে। আমার সর্বসম্মত জীবনাদর্শন হলো সম্পত্তির তালিকায় বীজ বপন করা। সেটা আমার ফর্মুলা। আমি শুরু করি ছোটোভাবে আর বীজ বপন করি, কিন্তু বেড়ে উঠে কিছু বাড়ে না। আমার রিয়েল এস্টেট কর্পোরেশনে কয়েক $1 মিলিয়ন দামে সম্পত্তি আছে। এটা আমাদের নিজেদের RITর অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমার মূল বক্তব্য হচ্ছে এই মিলিয়নগুলো বেশিরভাগ শুরু হচ্ছে $5,000 থেকে $10,000 আর ছোট বিনিয়োগ দিয়ে। এই সমস্ত নগদ পয়সা ভাগ্য ভালো থাকায় দ্রুত বর্ধমান বাজার ধরতে পারছে, ট্যাক্স না দিয়েই বেড়েছে। বহু বছর ধরে বারবার কেনাবেচা হয়েছে। আমাদের একটা কর্পোরেশন পরিবেষ্টিত স্টক পোর্টফোলিও আছে। এটাকে আমরা স্ত্রী আর আমি আমার ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড বলি। আমাদের অনেক বন্ধু আছে যারা বিশেষ করে আমাদের মতো বিনিয়োগকারী, তাদের সাথে কেনাবেচা করে, যাদের হাতে প্রতি মাসে বিনিয়োগ করার মতো কিছু অতিরিক্ত অর্থ থাকে। আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দূরকল্পী প্রাইভেট কোম্পানি কিনি, যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা কানাডার স্টক এক্সচেঞ্জের সবেমাত্র সার্বজনীন হতে চলেছে। কত দ্রুত লাভ করতে পারে তার উদাহরণ হচ্ছে এই রকম, যেমন কোম্পানির সার্বজনীন হবার আগে একটা 24-25 সেন্ট দামে 1 লক্ষ শেয়ার কেনা হয়। 6 মাস পরে কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো। 1 লক্ষ শেয়ার প্রতিটি দাম এখন $2। যদি কোম্পানিটি ভালোভাবে পরিচালিত হয় দাম বাড়তে থাকে আর স্টক বেড়ে শেয়ার প্রতি $20 বা তারও বেশি হয়ে যায়। এমন বছরও গেছে যখন মাত্র 1 বছরের কম সময়ে আমরা $25,000 $1 মিলিয়ন পরিণত হয়ে গেছে। যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে এটাকে জুয়া বলবেন না। এটা জুয়া তখনই হবে যখন আপনি শুধু একটা লেনদেন অর্থ দেন আর ভগবানের কাছে লাভের প্রার্থনা করেন। আমার বক্তব্য হলো আপনার ক্ষতি কম করা ও ঝুঁকি কমানোর জন্য প্রায়োগিক জ্ঞান, বুদ্ধি আর খেলার প্রতি ভালোবাসা ব্যবহার করুন।
ঝুঁকি সবসময় থাকে। অর্থগত বুদ্ধিমত্তা দিয়ে ক্ষতির পরিস্থিতির উন্নতি করা যায়। এইভাবে যা একজনের কাছে ঝুঁকিপূর্ণ আরেকজনের কাছে তা কম ঝুঁকিপূর্ণ। সেজন্যই আমি লোকদেরকে স্টক, রিয়েল এস্টেট বা অন্যান্য বাজারে বিনিয়োগ না করে অর্থগত জ্ঞান লাভের উৎসাহ দিতে চাই। আপনি যত বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে উঠবেন তত ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। যে সমস্ত স্টকের খেলায় আমি বিনিয়োগ করি সেগুলো বেশিরভাগ লোকেদের পক্ষে অর্থ ঝুঁকি এবং মোটেই গ্রহণযোগ্য বলে পরামর্শ দেবার মতো নয়। আমি এই খেলাকে 1979 থেকে খেলছি, তাই এই খেলাটা আমি ভালোভাবে জানি। কিন্তু আপনি যদি আবার পড়েন এই ধরনের বিনিয়োগ বেশিরভাগ লোকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাহলে আপনি হয়তো আপনার জীবনটাকে অন্যভাবে সাজাতে পারবেন, যাতে আপনার পক্ষে $25,000কে এক বছরে 1 মিলিয়নে পরিণত করার ক্ষমতা কম ঝুঁকির ব্যাপার হয়। যেমন আমি আগেও বলেছি, আমি যা লিখেছি বা গ্রহণযোগ্য উপদেশ বলে লিখিনি। এটা শুধু এই বুঝাবার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে যে এটা সোজা ও সম্ভব। একজন সাধারণ লোকের পক্ষে $1 লক্ষ বেশি পরোক্ষ রোজগার খুবই ভালো এবং তা অর্জন করা তেমন কঠিন নয়। বাজারের ওপর নির্ভর করে এবং আপনি কত বুদ্ধিমান সে অনুযায়ী 5 থেকে 10 বছরের মধ্যেই তা করা সম্ভব। আপনার জীবন ধারণের খরচ যদি কম রাখতে পারেন তাহলে এই অতিরিক্ত $1 লাখ রোজগারই ভালো। সে আপনি কাজ করুন আর নাই করুন, ইচ্ছা হলে আপনি কাজ করতে পারেন বা অবসর নিতে পারেন, আর গভর্নমেন্ট ট্যাক্স সিস্টেমকে বিরুদ্ধ না করে আপনার সমর্থনে কাজে লাগাতে পারেন। আমার ব্যক্তিগত ভিত্তি হচ্ছে রিয়েল এস্টেট। আমার রিয়েল এস্টেট ভালো লাগে কারণ এটা স্থায়ী এবং দৃঢ় গতিসম্পন্ন। আমি আমার ভিত্তি দৃঢ় রাখি, আমার ক্যাশ ফ্লো যথেষ্ট অবিচলিত এবং যদি ঠিকভাবে দেখাশোনা করা যায় দাম বাড়ার এটা ভালো সুযোগ আছে। রিয়েল এস্টেটের দৃঢ় ভিত্তি থাকার সুবিধা হচ্ছে আমি যেই দূরকল্পী স্টক কিনি তাতে আরও ঝুঁকি নেবার সুযোগ থাকে। যদি আমি স্টক মার্কেটে অনেক লাভ করি, আমি লাভের উপর আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিই আর যা বাকি থাকে রিয়েল এস্টেট বিনিয়োগ করি। রিয়েল এস্টেট এইভাবে আমার সম্পত্তির ভিত নিরাপদ করি। রিয়েল এস্টেটের বিষয়ে শেষ কথা বলি, আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আর বিনিয়োগের শিক্ষা দিয়েছি। প্রত্যেক শহরে আমি লোকদের বলতে শুনেছি রিয়েল এস্টেট সস্তায় কেনা যায় না। আমার অভিজ্ঞতা আছে তা নয়। এমনকি নিউ ইয়র্কে আর টোকিওতে শহরে ঠিক বাইরে সেরা সওদাগুলো বেশিরভাগ লোকের দৃষ্টি এড়াতে যায়। সিঙ্গাপুরে সম্প্রতি যেখানে রিয়েল এস্টেট দাম খুব চড়া, সেখানে গাড়ি চালিয়ে যাবার সামান্য দূরত্ব ভালো সওদা খুঁজে পাওয়া যায়। তাই যখনই আমি কাউকে বলতে শুনি আপনি এখানে ওটা করতে পারেন না, আমি তাদের মনে করিয়ে দেই হয়তো তারা আসলে বলতে চাইছি আমি এখন পর্যন্ত জানি না ওটা এখানে কিভাবে করা যায়। সুবর্ণ সুযোগগুলো চোখে দেখা যায় না, তাদের দেখার জন্য চাই মন। বেশিরভাগ লোক ধনী হতে পারে না কারণ তাদের সামনে যে সুযোগগুলো রয়েছে তা চিনে নেওয়ার আর্থিক প্রশিক্ষণ তাদের নেই। আমার প্রায় জিজ্ঞাসা করা হয় আমি কিভাবে শুরু করব। শেষ অধ্যায়ে আমি 10টা পদক্ষেপ প্রস্তাব করেছি যা আমি আমার নিজের আর্থিক স্বাধীনতার পক্ষে অনুসরণ করি। কিন্তু সব সময় আনন্দ করার কথা মনে রাখবেন। এটা শুধু একটা খেলা। কোনো সময় আপনি জেতেন, কোনো সময় আপনি শেখেন। ব্যাপারটা উপভোগ করুন। বেশিরভাগ লোক কখনোই জেতে না কারণ তাদের হারাবার ভয় বেশি। তাই আমার কাছে স্কুল এত অর্থহীন মনে হয়। স্কুলে আমরা শিখি ভুল করাটা খারাপ আর ভুল করার জন্য শাস্তি পাই। তবু আপনি খেয়াল করবেন মানুষ শেখার জন্য এমনভাবে সৃষ্ট যে আমরা ভুল করার মধ্য দিয়ে শিখি। আমরা হারতে শিখি আছর খেয়ে। আমরা যদি না পড়ে যাই আমরা হারতে শিখি না। সাইকেল চালাতে শেখার ক্ষেত্রে
একই কথা খাটে। আমার এখনও হাঁটুতে দাগ আছে, কিন্তু আজ আমি কিছুই না ভেবেই সাইকেল চালাতে পারি। ধনী হবার ক্ষেত্রে ওই একই কথা সত্যি। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ লোক ধনী না হবার কারণ তারা হারাবার ভয়ে আতঙ্কিত। বিজেতারা হারাতে ভয় করে না, কিন্তু যারা হেরে যায় তারা ভয় পায়। সাফল্যর প্রক্রিয়ায় একটা অংশ বিফলতা। যেসব লোকেরা বিফলতা এড়ায় তারা সাফল্যকেও এড়িয়ে যায়। আমি অর্থকে প্রায় আমার টেনিস খেলার মতো দেখি। আমি জোরে খেলি, ভুল করি, সংশোধন করি, আরও ভুল করি, সংশোধন করি, আর ক্রমে উন্নত করি। যদি আমি খেলায় হেরে যাই, আমি নেটের কাছে যাই, প্রতিপক্ষের সাথে করমর্দন করি, হাসি আর বলি পরের রবিবার আবার দেখা হবে। দু ধরনের বিনিয়োগকারী হয়। প্রথম আর সব থেকে সাধারণ ধরনের লোক প্যাকেজ বিনিয়োগ, কেননা তারা একটা খুচরো বিক্রয় কেন্দ্রে, যেমন রিয়েল এস্টেট কোম্পানি বা স্টক ব্রোকার বা ফাইন্যান্সিয়াল প্ল্যানারকে ফোন করে আর কিছু একটা কেনে। এটা মিউচুয়াল ফান্ড আর ইআইটি স্টক বা বন্ড হতে পারে। এটা বিনিয়োগের একটা ভালো আর পরিষ্কার উপায়। উদাহরণ দেওয়া যেতে পারে, একজন ক্রেতা কম্পিউটার দোকানে গিয়ে সোজাসুজি একটা কম্পিউটার কিনে নিল। দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হচ্ছে যারা বিনিয়োগ সৃষ্টি করে। এই বিনিয়োগকারীদের সাধারণত লেনদেন জোগাড় করে একত্র করে। যেমন কিছু লোকেরা কম্পিউটার অংশগুলো কেনে, তারপর একত্র করে, একটা ক্রেতার পছন্দ অনুযায়ী বানানোর মতো। আমি কম্পিউটার ভিন্ন ভিন্ন অংশ কি করে একত্র করে জানি না, কিন্তু আমি নিশ্চয়ই জানি কি করে টুকরো টুকরো সুযোগ একত্র করা যায়, অথবা সেসব লোকেরা এই কাজ করে তাদের জানে। এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীরাই সম্ভবত খুব পেশাদার বিনিয়োগকারী। কখনো কখনো সব টুকরোগুলোকে একত্র করতে বহু বছর লাগে, আবার কখনো কখনো তারা একত্রিত হয়ই না। আমার ধনবান বাবা আমাকে এই দ্বিতীয় প্রকারের বিনিয়োগকারীদের হাতে উৎসাহ দিয়েছিলেন। তিনি কি করে ভিন্ন ভিন্ন টুকরোগুলো একসাথে করা যায় সেটা শেখা গুরুত্বপূর্ণ, কারণ সেখানে লুকিয়ে আছে বিরাট জয়ের সুযোগ। তবে যদি ভাগ্য বিরূপ হয় তাহলে বিরাট ক্ষতিও হতে পারে। আপনি যদি দ্বিতীয় ধরনের বিনিয়োগকারী হতে চান, আপনাকে 3টি প্রধান দক্ষতা গড়ে তুলতে হবে। অর্থগতভাবে বিচক্ষণ হতে যা প্রয়োজন, তার সাথে এই 3টি দক্ষতা জুড়তে হবে। যেমন 1 নম্বরে, এমন একটা সুযোগ যা বাকি সবার দৃষ্টি এড়িয়ে গেছে, সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে। যা অন্যদের চোখ এড়িয়ে গেছে তা আপনি আপনার বুদ্ধি দিয়ে দেখবেন। উদাহরণস্বরূপ, আমার এক বন্ধু এই পুরনো ভেঙে যাওয়া বাড়িটাকে কিনেছিল। এটা দেখে ভুতুড়ে মনে হয়। সবাই ভাবছে কেন উনি ওটা কিনেছেন। উনি যা দেখেছিলেন, যা আমরা দেখতে পাইনি, তা হচ্ছে বাড়িটার সাথে অতিরিক্ত 4টি ফাঁকা জমির টুকরো আছে। তিনি টাইটেল কোম্পানির কাছে গিয়ে সেটা বুঝতে পারলেন। বাড়িটা কেনার পর তিনি বাড়িটা ভেঙে ফেলেন এবং বিল্ডিংয়ের কাছে বিক্রি করেন। যে দামে তিনি পুরোটা কিনেছেন তার 3 গুণ দামে তিনি মাত্র 2 মাসের কাজে $75,000 উপার্জন করতে পেরেছিলেন। এটা অনেক অর্থ নয়, কিন্তু এটা ন্যূনতম বেতনের চেয়ে বেশি এবং প্রায়োগিক খুব কঠিন। কি করে অর্থ জোগাড় করতে হয়? সাধারণ লোকেরা শুধু ব্যাংকে যায়। এই দ্বিতীয় ধরনের বিনিয়োগকারীদের জানা প্রয়োজন কি করে পুঁজি জোগাড় করা যায়, এবং এমন অনেক উপায় আছে যার জন্য ব্যাংকে যাবার দরকার পড়ে না। শুরুতে আমি শিখেছিলাম ব্যাংকের সাহায্য ছাড়াই কি করে বাড়ি কেনা যায়। বাড়িটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অর্থ উপার্জন দক্ষতা যা শিক্ষা তা অমূল্য। প্রায় আমি লোকদের বলতে শুনি, ব্যাংকে আমার ধার দেব না, ব্যাংক আমাকে ধার দেবে না, অথবা আমার ওটা কেনার টাকা নেই। আপনি যদি দ্বিতীয় ধরনের হতে চান, আপনার শেখা প্রয়োজন কি করে সেটা করা যায় যেটা বেশিরভাগ লোককে বাধা দিচ্ছে। অন্য কথায়, বেশিরভাগ লোকের অর্থ অভাবে তাদের কেনাবেচা বাধা দিচ্ছে। আপনি যদি ওই বাধাকে এড়াতে পারেন, যারা এই দক্ষতাটা শেখেনি তাদের থেকে আপনি অনেক এগিয়ে যাবেন। অনেকবার এরকম হয়েছে, আমার ব্যাংকে একটা পয়সাও না থাকা সত্ত্বেও আমি একটা বাড়ি, স্টক অথবা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছি। আমি একবার একটা অ্যাপার্টমেন্ট হাউস কিনেছিলাম $1.2 মিলিয়ন দিয়ে।
আমি একটা লিখিত চুক্তি ক্রেতা আর বিক্রেতার মধ্যে করেছিলাম, যাকে বলে টাইং ইট আপ। আমি তারপর জমা হিসাবে $1,00,000 জোগাড় করেছিলাম, ফলে আমি বাকি টাকাটা জোগাড় করতে আরও 90 দিন সময় পেয়েছিলাম। আমি এটা কেন করেছিলাম? কারণ আমি জানতাম এর দাম $2 মিলিয়ন। আমি কখনোই টাকাটা তুলিনি, বরং তিনি আমাকে $1,00,000 দিয়েছিলেন। তিনি ওই লেনদেন খুঁজে বার করার জন্য আমাকে $50,000 দিয়েছিলেন। পুরো কাজটায় আমার সময় লেগেছিল 3 দিন। আবার বলি, আপনি কি কিনছেন তার চেয়ে আপনি কি জানেন সেটা জরুরি। বিনিয়োগ করা কেনা নয়, এক্ষেত্রে আপনার জ্ঞানটা জরুরি। কি করে বুদ্ধিমান লোকদের সংগঠিত করা যায়, সেই মানুষটাই বুদ্ধিমান যে লোকদের সঙ্গে কাজ করে বা তেমন লোকদের কাজে নিযুক্ত করে। যখন আপনার উপদেশের প্রয়োজন হবে, অবশ্যই বিচক্ষণভাবে উপদেশটা বেছে নেবেন। অনেক কিছু শেখার আছে, কিন্তু এর পুরস্কারও আকাশচুম্বী হতে পারে। যদি আপনি এসব দক্ষতা শিখতে না চান, তাহলে আপনাকে 1 নম্বরে বিনিয়োগকারী হওয়ার উপদেশ দেব। আপনি যা জানেন সেটাই আপনার সবথেকে বড় ধন। আপনি যা জানেন না সেটা আপনার সবচেয়ে বড় ঝুঁকি সবসময় আছে, কাজে ঝুঁকি এড়িয়ে না গিয়ে তা মোকাবিলা করার চেষ্টা করুন। শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। আমরা পরবর্তী অধ্যায়ে চলে এসেছি, সপ্তম অধ্যায়, যেটা হচ্ছে ষষ্ঠ শিক্ষা। তা আশা করি আপনারা ষষ্ঠ অধ্যায়টি শুনলেন। অধ্যায়টি শুনে কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করেন, আমাদের অডিও বুক বাংলাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।